লাঠি দিয়েছে, এটা চর্দার বিষয় না তো ভাই, চর্দার বিষয় না। তো এটা মকবাজি হবে কি? এটা মকবাজি হবে কি? ভাই উনি তো বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে কেন ভাই? ভাঙচুর হয়েছে, মানে ভাঙচুর হয়েছে, হ্যাঁ তো মকবাজি হলো কি হবে? ওই যে বিচার যখন হলো আর কি, সাবির হোসেন চৌধুরীর জামিন হলো, সেই সময় কিন্তু অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, তিনি এখন বর্তমান আইনমন্ত্রী, তিনি কিন্তু এই কলকাঠি নাড়াইছেন, কিন্তু ওই কথাটা ওনার আসলে না। কিন্তু অ্যাটর্নি জেনারেল তো ম্যাজিস্ট্রেট কোর্টে আসেন না ভাই, আপনি তো অ্যাটর্নি জেনারেল এখানে কি আপনার ওই ইউনূস সাহেব কি ওই নিম্ন আদালতে কথা বলেন? আমি বললাম তো, আমি বললাম তো ওই সময় সিএমএম কি সিএমএম এর সাথে ডক্টর ইউনূস কথা বলছে, ডক্টর ইউনূসের কথা বলার আগে তো আইনমন্ত্রীর সাথে কথা, আইন মানে অ্যাটর্নি জেনারেলের কথা বলতে হবে, অ্যাটর্নি জেনারেলের কথা বলতে হবে। না না বললেই হবে নাকি? অ্যাটর্নি জেনারেলের ফাংশন মাঝখানে আছে, তো উনি কিন্তু এখন হলো আইনমন্ত্রী। তাহলে যে ইন্টারিম সেই বিএনপি। ডক্টর খলিল যিনি ইন্টারিমের মানে প্রতিরক্ষা উপদেষ্টা, যার ব্যাপারে সালাউদ্দিন সাহেবের সে কি তীব্র বক্তব্য, জয়নুল আবদিন ফারুক ভাইয়ের লিখিত অভিযোগ, হ্যাঁ অভিযোগ, তাকে পদত্যাগ করাইতে হবে, আর না হলে তাকে মানে আমরা এইভাবে আমরা মানবো না। এই ইন্টারিমের আন্ডারে যদি খলিল সাহেব থাকে তাহলে আমরা কোনো সহযোগিতা করতে পারবো না, যে চরম একটা হুমকি দেওয়া হলো। তারপর জয়নুল আবেদিন ফারুক সাহেব কথা বলছেন যে কয়েকদিনের আন্দোলন করেছে, কয়টা মামলা হয়েছে, সে এসে উপদেষ্টা হয়ে যায় আর আমরা কিছুই না। এই যে বক্তব্য খলিল সাহেব, সেই খলিল সাহেব কিন্তু এখন পররাষ্ট্র মন্ত্রী। এরপরে মনে করেন যে স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন সেই সময়, ইন্টারিমের স্বরাষ্ট্র সচিব, তিনি এখন হলো মন্ত্রী পরিষদ সচিব। তাহলে যে ইন্টারিম সেই বিএনপি, যে ইন্টারিম সেই বিএনপি। হ্যাঁ নাসিমুল গনি কিন্তু তখন রাষ্ট্রপতি সচিব ছিলেন। আমি আপনি বলতেছি জুলাই আগস্ট সেপ্টেম্বর ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি সচিব ছিলেন, ও অল্প কদিন ছিল, মাঝখানে হোম সচিব ছিলেন, হোম সচিব, সে এখন হলো মন্ত্রী পরিষদ। আমি বললাম নাসিমুল যে ইন্টারিম সেই স্বরাষ্ট্র সচিব ছিলেন না, কোথায় গুপ্ত কোথায় সুপ্ত এগুলো কিন্তু আমাদের সব দেখার বিষয়। এরপরে মনে করেন যে এই ইন্টারিমের কারণে ইন্টারিমকে ওনারা মানে অনেক কথা বলছেন, সাংবিধানিক কথা বলছে। আচ্ছা চারের কতে যে বলা আছে যে বঙ্গবন্ধুর ছবি পিছনে টাঙাই দেখতে হবে, তো সেটা কই? সংবিধান কোথায়? সংবিধান, হ্যাঁ এইটা আপনি জানেন না? আপনি না অ্যাডভোকেট, যে এটা যে হাইকোর্ট, যে হাইকোর্টের সুপ্রিম কোর্ট যে পঞ্চম সংশোধনী বাতিল করেছে, পঞ্চম সংশোধনীতে বাতিল করে চাইদের ক বাতিল হয়েছে, সাতের ক বাতিল হয়েছে, সাতের ক বাতিল হয়েছে। সংসদে এটা পাস হতে হবে, তা না হলে সংবিধান এখনো আছে, হবে সংবিধান এক্সিস্ট, এটা পালন হচ্ছে না। তাহলে রাষ্ট্রপতিকে কেন হবে? আইন তো পার্লামেন্ট তো বসে না, এখনো চিফ অ্যাডভাইজার, সংবিধান কেন পালন হচ্ছে না? চিফ অ্যাডভাইজার রাষ্ট্রপতিকে যে বলবে যে অবৈধ করবে, সংবিধান লঙ্ঘন হয়ে গেছে, অথচ এটা তো লঙ্ঘন হচ্ছে অহরহ হচ্ছে এগুলো থেকে। মানে যে জিনিসগুলো শুধুমাত্র আপনাদের কাছে ভালো লাগবে ওইগুলো ভালো, আর যেগুলো ভালো লাগবে না ওগুলো সংবিধানের সাথে অ্যাডভোকেট হয় কিন্তু না না আপনি বলেন না মিস্টেক করতেছেন, কিন্তু এক্সিস্টেন্স আইন না সংসদে যখন এটাকে অ্যাবজর্ব করা হবে, সংসদ যখন বলবে যে হ্যাঁ ইন্টারিমের এই কাজগুলো আমরা করে নিলাম, এটা আমরা গ্রহণ করলাম, এটা রেকটিফাইড করলাম, তখন ওরা সংবিধান থেকে বাদ যাবে, আবার কিছু নতুন সংযোজন হবে, সে নতুনভাবে আসবে। এরপরে মনে করেন যে এই জুলাই এবং ইন্টারিম না এলে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসতে পারতেন? বলেন তো, উনি তো দেশে আসতে পারতেন না। এই ইন্টারিমের কারণে এবং এই জুলাইয়ের কারণে উনি কিন্তু দেশে আসতে পারছেন, ওনার মামলাগুলো সব শেষ হয়ে গেছে, উনি হ্যাঁ আমরাও তো একসাথে আসতে পারতাম। আমি বহুবার জেলে গিয়েছি, আমরা গুপ্ত হয়েছিলাম, শুধু জেলেই যাইনি, আমি গুলি খাইছিলাম না তো, আমার গুলি লেগেছে এখানে, আমার এই পাশে গুলি লেগে ওই পাশে বের হয়ে গেছে। একটা শোতে হাসিনাকে চোর বলছেন, আমি 20টা শোতে হাসিনাকে চোর বলছি, সকল চোরদের ঠিকানা হাসিনা, সকল চোরদের ঠিকানা হাসিনা। এখন তো আমরা সবাই আসতে পারতেছি এই জুলাইয়ের কারণে এবং ইন্টারিমের কারণে। অতএব ঢালাও ভাবে কাউকে আমরা দোষারোপ করব না, শুধুমাত্র ভালোটুকু নেব আর যেটুকু সেটা আমরা নেব না, এটা ঠিক না। একটু মূল আলোচনায় আসি। তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন বিদেশ থেকে, এটা খুব অন্যায় বা অপরাধ হয় না? না না এটা জুলাই না হলে গোলাম আজম সাহেব দেশ স্বাধীনের পরে ফিরে এসেছিলেন, তিনি স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, কথা বলছি তো সেটাই, উনি আসছেন তো এই কারণে আসছেন, দেওয়া হয়েছে ওনাকে আমরা তো ওয়েলকাম জানাইতেছি, তো আমরা ইফতার মাহফিল করলাম না, ঠিক আছে, সরকারি দল বিরোধী দল একসাথে ইফতার মাহফিল করলাম। আমি আবারও যেখানে যেতে চাই যে আইজিপি এবং
এবং স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে সরকারের যে অবস্থান ব্যক্ত করেছেন তার দৃশ্যপটটা কেমন দেখছেন? দৃশ্যপট আমরা ভালো দেখতে পাচ্ছি না। এটা যদি কোনো ইনস্ট্যান্স ওনারা করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ ওনাদের কথা এবং কাজের মিল আছে। এখন পর্যন্ত ওই ধরনের কোনো দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি না। এখনো মানুষ দেদারসে খুন হচ্ছে, পরশুদিন চুয়াডাঙ্গা হয়েছে, কালকে রাতে বগুড়ায় হইতেইছে আরো নিজেরা এটাকে দেদারসে খুন বলা যাবে? হ্যাঁ, বলেন কি আপনি মনে করেন যে নড়াইলে 5টা খুন হয়ে গেল, নড়াইলে 5টা খুন হলো, একটা ঘটনা কি হলো ওখানে, কি ইনস্ট্যান্স হলো বলেন? বগুড়ায় হলো, তারপর চুয়াডাঙ্গায় হলো, নরসিংদীতে হলো, ঈশ্বরদীতে হলো, আপনার হাতিঝিলে হলো। বলেন এটা মানে নতুন সরকার আসলে যে প্রশাসন সহ সবাই উজ্জীবিত থাকবে, কোনো একটা ঘটনা ঘটলে সেগুলো যখন সিরিয়াসলি ধরবে, পরবর্তী ঘটনা ঘটারই সাহস পাবে না। আমরা দেখতে পাচ্ছি না। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা একবারে শেষ না, না, বেলায় আছি। আমি আপনাকে বলি, একবারে শেষ বেলায় 1 মিনিট। আপনি পুলিশের যখন শিফটিং চেঞ্জ হয়, আমার ক্রিমিনোলজি নিয়েও কাজ করার কিছু, আমাদের এলএলএম এ ক্রিমিনোলজি 2 পার্ট পড়ানো হয়। তো এলএলএম এ ক্রিমিনোলজিতে দেখা যায় যে পুলিশের শিফটিং এর সময় একটা বড় ধরনের রাহাজানি হয় পুলিশের শিফটিং চেঞ্জের সময়, ভোরে 6টার সময় আর দুপুর 2টার সময়। তো একটা গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, নতুন সেট আপ আসছে, এই ফাঁকে কিছু ঝামেলা তো হবে। এই ঝামেলাগুলিকে মেনে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে এই সরকার কোথাও কাউকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোনো খুনিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোনো মববাজিকে প্রশ্রয় দিচ্ছে কিনা, কোথাও আইসা এই প্রথম আলোকে ভাঙচুরের প্রশ্রয় দিচ্ছে কিনা, ডেইলি স্টার, উদীচি এগুলোকে ভাঙচুরের প্রশ্রয় দিয়া সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করছেন কিনা, আসসালামু আলাইকুম, আপনাদের এখানে ভাঙচুর হয়েছে, আমরা দুঃখিত, প্রতিবাদ করি। প্রধান উপদেষ্টা বলবে বাংলাদেশে জ্যোতি বসুর বিখ্যাত উক্তি হচ্ছে যে সারা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, পশ্চিম বাংলায় দাঙ্গা হয় না। কেন দাঙ্গা হয় না? জ্যোতি বসুর সরকার চায় না, এই জন্য হয় না। সরকার যদি না চায় কোথাও কোনো মববাজি হবে না, কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে না। 1-2টা বিচ্ছিন্ন ঘটনা হলে এটাকে একবার সিরিয়াসলি দমন করা হবে, আমি আপনাকে বলছি। আচ্ছা, একটু বলি মববাজি। আপনার বাসাসের যে প্রধানকে যেভাবে সরানো হলো, এটা মব হয় না? বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে, এইটা তো সিস্টেম না। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে না, ওনাকে চিঠি দিয়ে দিবেন বা ওনাকে বলে দিবেন, উনি চলে যাবে। কিন্তু এইভাবে জোর করে এভাবে তাড়াই দেওয়া, এটা কি মব না ভাই? আমি আপনাকে বাসাসে কেন করা হলো ভাই? এটা কি? বাবলু, এটা আপনাকে দিয়ে শেষ করতে চাই। পড়ে না, রাষ্ট্রীয় কালচারে পড়ে না। মানুষ যখন বলে যে ভাবনা না এরকম যে ওইখানে বাংলাদেশ ব্যাংক 20টা সংগঠন আছে, একটা কি কর্মচারী কল্যাণ পরিষদ, ও একটা ব্যানার নিয়ে একটা মিছিল বের করছে। মিছিল বের করার পরে মানে তার চাকরি চলে গেছে, মানে বল্টু খুলে দিচ্ছে এখান থেকে চেয়ারে, উনি পড়ে গেছে। ভাবনা এইরকম একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে পদ যাওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতি যেতে হয় পাল্টা, আবার নতুন আরেকজনের অ্যাপয়েন্টমেন্টের জন্য এই জন্য রাষ্ট্রপতি পর্যন্ত যাবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। এই প্রসিডিউরগুলি কোনোটার প্রসিডিউরই 3 দিনের কম না। তো কেউ যদি যদি এখানে মনে করে যে উনার তো শেষ কাজ শেষ, দায়িত্ব শেষ, রেসপন্সিবিলিটি শেষ, আমরা একটু বাহাদুরি করি, একটু মিছিল বের করি, না বাহাদুরি কি বাংলাদেশ কি আসানিস মনসুরকে কি চট দিয়েছে? না, আসানিস মনসুরকে চট দিয়েছে ভাই, লাফতে দিয়েছে। এটা চট দেওয়ার বিষয় না, ভাই, চট দেওয়ার বিষয় না। তো এটা মববাজি হবে কি? এটা মববাজি হবে কি? ভাই, উনি তো বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ভাঙচুর হয়েছে কেন ভাই? মানে ভাঙচুর হয়েছে, হ্যাঁ, তো মববাজি হলে কি হবে? মানে কি ভাঙচুর? এটা যদি মববাজি হয়ে থাকে আপনি বলেন, প্রমাণ করেন, গভর্নমেন্ট বিচার করবে। শুধু আমরা না, এটা মব না।